গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। এন্টালি এভারগ্রিনের কিক অফ। সেন্টার ফরওয়ার্ড রাহুল সেন্টার সার্কেল থেকে বল বাড়ালো অ্যাটাকিং মিডফিল্ডার সুমিতের দিকে। সুমিত বল পায়ে নিয়েই পাস দিল লেফট উইঙ্গার বিক্রমকে। বিক্রম বল নিয়ে একটু এগোতেই কাশীপুর ইউনাইটেডের রাইট ব্যাক রাকেশ স্লাইড ট্যাকল করে বল ক্লিয়ার করলো। বল এসে পড়ল কাশীপুর ইউনাইটেডের সেন্ট্রাল মিডফিল্ডার সৌরভের পায়ে। সৌরভ বল পেয়ে মাথা তুলে দেখল সামনে ফাঁকা। লং পাস বাড়ালো ডান দিকে। বল ধরে নিল কাশীপুর ইউনাইটেডের রাইট উইঙ্গার অর্ণব। অর্ণবের সামনে এভারগ্রিনের লেফট ব্যাক অনিকেত। 1-2 করতে চেয়েছিল অর্ণব, কিন্তু অনিকেতের চাপে বল হারালো। অনিকেত বল ক্লিয়ার করতে সেটা গিয়ে পড়লো মাঝমাঠে, আর সেখানেই ম্যাজিক শুরু। বল পেল কাশীপুর ইউনাইটেডের মেসি নিজেদের হাফ লাইনের ওপর, ঠিক ওপর থেকে। ডিফেন্সিভ মিডফিল্ডার অভিজিৎ তাকে বল বাড়িয়েছে। মেসি প্রথম স্পর্শেই বলটাকে শরীরের সাথে আটকালো। সামনে এভারগ্রিনের সেন্ট্রাল মিডফিল্ডার তরুণ। মেসি ডান পায়ের বাইরে দিয়ে বল ঠেলে দিয়ে বাঁদিকে শরীর ঘোরালো। তরুণ একেবারে বোকা বনে গেল। মেসি ছুটছে, সামনে এন্টালি সেন্টার ব্যাক জয়দীপ। মেসি গতি কমালো না, জয়দীপের দিকে গিয়ে হঠাৎ করে বলটা পায়ের তলা দিয়ে ঘুরিয়ে নিল, একে বলে নাটমেগ। জয়দীপ হতভম্ব। মেসি ঢুকে পড়েছে ডি বক্সের মধ্যে, সামনে গোলকিপার দীপক। মেসি শট নেওয়ার ভঙ্গি করলো, দীপক ঝাঁপালো, আর মেসি ঠান্ডা মাথায় বলটা পাস বাড়িয়ে দিল সামনে এগিয়ে আসা কাশীপুরের লেফট উইঙ্গার সায়নকে। সায়নের শট এবং গোল। এন্টালি চাপ বাড়াচ্ছে। রাইট ব্যাক অমিত লং থ্রো করলো। বল পেল সেন্টার ফরওয়ার্ড রাহুল। রাহুল হেড করে নামালো সুমিতকে। সুমিত থেকে বিক্রম। বিক্রমের ক্রস। কাশীপুরের সেন্টার ব্যাক প্রীতম হেড করে বিপদমুক্ত করলো। বল আবার মেসির পায়ে। নিজেদের বক্সের কাছ থেকে বল নিয়ে মেসি দৌড় শুরু করলো। প্রথমে কাটালো অ্যাটাকিং মিডফিল্ডার সুমিতকে, তারপর ড্রিবল করে বেরিয়ে গেল লেফট ব্যাক অনিকেতের পাস দিয়ে। অনিকেত ফাউল করতে গিয়েও পারল না। মেসি এখন মাঝ মাঠে, সামনে তিনজন। মেসি বল পায়ে রেখে একবার ডানে একবার বায়ে বডি ফেইন্ট দিল। সেন্টার ব্যাক জয়দীপ এবং ডিফেন্সিভ মিডফিল্ডার রাজু দুজনে জায়গা হারালো। মেসি বল ঠেলে দিল ফাঁকায় থাকা সৌরভকে। সৌরভ এক টাচে আবার মেসিকে। 1-2। মেসি এখন ডি বক্সে 30 গজ দূরে। শট নেবে না। মেসি চোখ তুলে দেখলো ডান দিকে অর্ণব ফাঁকা। নিখুঁত থ্রু পাস। অর্ণব বল ধরে বক্সে ঢুকলো, ক্রস করলো, কিন্তু এন্টালির গোলকিপার দীপক ঝাঁপিয়ে বল মুঠোয় পুরল। এন্টালি এভারগ্রিনের কর্নার থেকে বল ক্লিয়ার করলো কাশীপুরের সেন্টার ব্যাক অভিষেক। বল পেয়েছে লেফট ব্যাক রোহন। রোহন লম্বা করে বাড়ালো সামনের দিকে। মাঝ মাঠে বলের দখল নিল সৌরভ। সৌরভ দেখলো মেসি ডিফেন্সের লাইনের পেছনে দৌড়চ্ছে। সৌরভের থ্রু বল, একদম ফাটাফাটি পাস। অপোনেন্টের লেফট ব্যাক অনিকেতের পা থেকে বল কেড়ে নিয়ে মেসি ছুটছে সামনে শুধু সেন্টার ব্যাক জয়দীপ। জয়দীপ এগিয়ে আসতে মেসি ডান পায়ে বলটাকে আলতো করে টোকা দিল ডান দিকে। নিজে বাঁ দিকে ঘুরে গেল। স্পিড কি স্পিড! জয়দীপকে অন্ধকারে ফেলে মেসি বক্সে ঢুকে পড়েছে। গোলকিপার দীপক বেরিয়ে এসছে। অ্যাঙ্গেল ছোট, কিন্তু মেসির পায়ে জাদু আছে। 1 সেকেন্ড সময় নিল, তারপর বাঁ দিকের পায়ের ইনস্টেপ দিয়ে নিচু শট। বল গেল দীপকের পায়ের ফাঁক দিয়ে, জালে গড়ালো বল। আরো একটা গোল।
আমরা জীবনে এমন সব ঘটনা মাঝে মাঝে শুনি বা পড়ি বা একেবারে চাক্ষুষ করি যে পরে আমাদের পুলকিত হয়ে বলতেই হয় ঠিক যেন গল্পের মতো। কি হয়তো এরকম মাঝে মাঝে হয় বই কি, আবার উল্টোটাও হয়। একটা গল্প শুনে আপনার মনে হতেই পারে, শুধু মনে হওয়া কেন মশাই, বেগুনিতে একটা কামড় দিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে আপনার বন্ধুকে বলতেই পারেন, গপ্প বলে মুখ ভেটকিও না মামা, হয় না তা কিন্তু নয়, খোঁজ নিয়ে দেখো এরকম ঘটে। মেসিকে নিয়ে যা শুনতে চলেছেন সেটা গপ্প না সত্যি সেটা আপনারাই বলবেন, কিন্তু বলার আগে একটু ভেবে নেবেন, সব সত্যি কি কাগজে বেরোয়? আর সব গল্প কি মিডিয়ার বাইরে থাকে? গালগপ্পে এখনকার গপ্প ২ নম্বর মেসি। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রচ্ছদ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন ২ নম্বর মেসি। মেসি, এই মেসি, আজ 9:30 চলে আসিস, বড় কাজ আছে। আরে বল নিয়ে স্কিল প্র্যাকটিস বন্ধ রেখে মগজে ঢুকিয়ে নে কথাটা, নইলে কিন্তু ইউ লেট আর মনিদা গিভ হাম্পু। হ্যাঁ, মনিদার সঙ্গে আমার একটু কথা বলার আছে, একটু ব্যবস্থা করে দাও না কানাইদা, আর্জেন্ট। মায়ের অপারেশনটা করাতেই হবে, কষ্ট পাচ্ছে, এরপর নার্সিংহোম আর সময় দেবে না। আজকের অ্যাকশনটা কমপ্লিট হোক, দেন আই ডু ব্যবস্থা। ইউ কাম টক সকাল সকাল, ওকে? সালা গোল্ডেন নাইট, সর্ষের তেলে স্টক মাইরি, পুরো গলানো সোনা। বিগ কমিশন, বিগ কমিশন, ও রিচ রিচ। এই মেসি, বাক্সগুলো ফেল নিচে, পয়েন্ট থেকে ফেল। গনশা অ্যান্ড টিম ওয়েটিং, নে তাড়াতাড়ি কর। 2 প্যাকেট ঘরের জন্য নিয়ে যাবো কানাইদা? নিবি? নে, আমিও নিই তাহলে। বেশ ডিম ভরা ইলিশের পেটি ভেজে খাবো একদিন। হ্যাঁ, ইউ কাম টুগেদার ইট, ওকে? যা নিবি ব্যাগে ঢোকা, বাকি বাইরে ফেল। ওহো, মামা এসে গেছে। সালাদের কাজ নেই নাকি তোর? এইটাই তো কাজ। নে এবার জাম্প মার। শোন, বিবি বাজার হয়ে মঙ্গলাঘাট হয়ে বেরিয়ে যাবি, কাল সকালে মনিদার থেকে দেখা হবে, কেমন? চল চল চল। क्या होता? তোর বাপ কা বিয়ে होता, যত সব। ভালো কাজ হয়েছে কেনাই, এই নে 24,000 আছে, তুই গনশার মেসি ভাগ করে নে। মনিদা, মেসি একটু টক করবে, ওই ওর মাদার অপারেশন। এ কানাই সালা ক্লাস 8 অব্দি ইংলিশ মিডিয়াম পড়ে এসা ইংরেজি শিখেছে যে সাহেবরাও ঘাবড়ে যাবে। সেদিন এক মেম সাহেবকে পাকড়াও করে কালীঘাট মন্দিরে গিয়ে বলে, সে স্ট্যাচু অফ কালীমাই ভেরি জাগ্রত, গিভ প্রণামী। এসব ঢপলিং দিয়ে 2000 খসিয়ে দিল, সারার খুচরো ইনকাম। বললে মেসি, তোর ফুটবল কেমন চলছে? তুমি তো বলেছিলে শোভাবাজার ক্লাবে চান্স করে দেবে। হ্যাঁ দেবো, তুই ভালো স্ট্রাইকার, তুই একটা ক্লাব না ধরলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা এরিয়ানের নজরে পড়বি কি করে? হ্যাঁ, শোভাবাজার ক্লাবের নাটা বললি, কারণ আমি একসাথে মাল খাই। ও ভাবিস না, নেক্সট সিটিংয়ে বলবো, তুই এখন স্ট্রেংথ বাড়া। ফুটবল হচ্ছে বডি গেম, শরীর তৈরি না হলে এ খেলা চালানো মুশকিল। আজ সেজন্য আসেনি। বলছিলাম মনিদা,
মায়ের কিডনির অপারেশনটা করাতেই হবে। নার্সিংহোম আর দেরি করবে না। 2,15,000 লাগবে। তারপর বাড়ি এনেও কিছু খরচ আছে। তুমি 2,30,000 ধরো। একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। টাকা গাছেও ফলে না আর ওখানেও ফলে না। আর তুই শোধ করবি কি করে? আমি আমি খেটে তুলে দেবো। ওয়াগান ভাঙার মতো পাতি কাজ করে অত টাকা তোলা যায় নাকি? তোকে অন্য কাজ দেব। আমার চেম্বারে আয়। কানাই তুই আয়। তোর টাকাটা কবে লাগবে? আজকালের মধ্যে হলেই ভালো হয়। দাড়ি গোঁফ মায় মাথা অবধি কামানো, চোখে সুরমা লাগানো এবং কালো ফ্রেমের চশমা। 56 বছর বয়সে ছিপছিপে চেহারার মনিরুল গাজী নিজের থুতনিতে হাত বোলাতে বোলাতে চোখ সরু করে মেসিকে আপাদ মস্তক জরিপ করতে করতে বলল, পরশুদিন নলবোর্ড বোটিং ক্লাবের বাইরে পৌঁছবি। একটা লোক তোকে একটা ব্যাগ দেবে, ছোট পাউচ ব্যাগ, লক করা। সেই ব্যাগ নিয়ে সোজা চলে যাবি এয়ারপোর্ট। সেখানে দুজন লোক অপেক্ষা করবে। তাদের হাতে পাউচ তুলে দিলেই তারা তোকে একটা মাঝারি ব্যাগ দেবে। ব্যাস, তোর কাজ শেষ। ওই ব্যাগ নিয়ে আমার কাছে আসবি। এই কানেকে সঙ্গে নিয়ে যাবি, আমাদের ইংলিশ ম্যান। কাজ কমপ্লিট হলে তুই আমার কাছে এসে পুরো 2,30 নিয়ে যাবি। পরশু মনিদা? পরশু যে? পরশু কি? ও 13ই ডিসেম্বর। ওদিন তো আবার তোর ভগবান আসছে কলকাতায়। মেসি 2 কা মেসি 1। হ্যাঁ, তবে অনলি 2 টিকিট বাই করেছি আমরা। আসলে হেভি দাম টিকিটের। কোনো প্রবলেম নেই। টিকিট কিনেছিস তোরা 1 নম্বর মেসিকে দেখার জন্য। তো দেখবি। সকালে প্র্যাকটিস সেরে মেসি তুই সল্টলেক স্টেডিয়ামে চলে যা। কানাই তুই তোর স্কুটি নিয়ে যাবি। হ্যাঁ, আর 11টা থেকে 1 ঘন্টার ছোট ম্যাচ আছে, মোহনবাগান অলস্টার আর ডায়মন্ড হারবার অলস্টার। ম্যাচ দেখ, তোর ভগবানকে সামনে থেকে খেলতে দেখ। বিকেল 5টায় নলবোর্ন বোটিং ক্লাবের সামনে পৌঁছে যাবি তোরা। ওখান থেকে পাউচ কালেক্ট করে নিয়ে সোজা চলে যাবি এয়ারপোর্ট। ঠিক 6টায় পৌঁছবি অ্যারাইভাল মিড গ্রেট এরিয়াতে। সেখানে একটা পার্টি ওয়েট করবে, যেমন বললাম আর কি। ওদের সাথে ব্যাগ বদলা বদলি করবি। কিন্তু সাবধানে, ওখানে সব ক্যামেরা লাগানো থাকে। ব্যাস, কাজ কমপ্লিট। কিন্তু পার্টি আমাদের চিনবে কি করে? হাউ সেসব ব্যবস্থা আমি করে রাখবো, ওরা তোদের ঠিক চিনে নেবে। ব্যাগে কি থাকবে মনিদা? হোয়াট কিপ? এই, একদম সানাগিরি নাই। হ্যাঁ, ব্যাগে কি আছে জেনে কি করবি? হ্যাঁ, হবে কুছ? তোরা শুধু 1 ব্যাগ দিবি আর 1 ব্যাগ নিবি। 2টো ব্যাগই লক থাকবে। বাস। উত্তর কলকাতার যে কলোনিতে মেসি মণ্ডল থাকে, সেখানে সূর্যদেব যথেষ্ট কার্পণ্য করেই রোদ পাঠান। এই শীতের সময়টুকুই একটু বাসযোগ্য, কিন্তু বর্ষায় কাঁচা নর্দমা, বিভিন্ন ঘরের রান্না আর 2টো ঝুপড়িতে লুকিয়ে বানানো বাংলার গন্ধ, সব মিলেমিশে একটা অদ্ভুত গন্ধ মাঝে মাঝে মেসির যেন গলা টিপে ধরে। মেসি যখন মাঠে বল নিয়ে ছোটে তীর বেগে, তখন তার মনে হয় সে তার কলোনির 2.5খানা ঘর, তার অসুস্থ মা, তার সেলাই মেশিন তৈরির কারখানা বন্ধ হয়ে যাওয়া, বর্তমানে মুদির দোকান চালানো আর রাতে মদে ডুবে থাকা বাবা, সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। আর তার পাশে পাশে ছুটছে লিওনেল মেসি, ফুটবলের ভগবান, তার ভগবান। মেসি মণ্ডলের আসল নামটা আর কারো মনেও নেই। সে এখন সবার, এমনকি তার বাবা মায়ের কাছেও মেসি। উত্তর কলকাতার সারদাপল্লীর 2 নম্বর মেসি। মেসি মণ্ডল যে টিমে খেলবে তার জয় অবধারিত। বল তার পায়ে আঠার মতো লেগে থাকে, আর তার ডান পায়ের শট যেন কামানের গোলা। অগ্রদূত ক্লাবের গোলকিপার জগাই তার ওই গোলা হাত দিয়ে আটকাতে গিয়ে বাঁ হাতের কোড়ে আঙুলটা ভেঙেছে। অথচ রোগা পাতলা হাড় গড়ন, 1 মাথা ঝাঁকড়া চুল, এই 5 ফুট 8 উচ্চতার
19 বছরের ফর্সা ছেলেটিকে দেখলে বোঝা যায় না তার পা এত শক্তি ধরে। একবার কানাই বলেছিল, এই রেশনের আটার রুটি অ্যান্ড আলু কুমড়োর ঘ্যাট খেয়ে 2 নম্বর মেসি হলি। ইস রে, একটু প্রোটিন পেলে তুই ইন্ডিয়ার মারাদোনা হয়ে যেতিস। মাইরি নট গিভিং গ্যাস। মনোজ মণ্ডলের মেসি হওয়ার ঘটনার কারিগর ছিল মাঠের দর্শক। কাশীপুর ইউনাইটেড ভার্সেস ব্যারাকপুর 11-এর ফাইনাল ম্যাচে আগাগোড়াই গোলশূন্য যাচ্ছিল। ম্যাচ শেষের 11 মিনিট আগে মনোজ মিডফিল্ড থেকে আসা শেখরের উঁচু করে বাড়ানো বলটায় শট নেয় ব্যাক ভলি করে, উইনিং গোল। গোলকিপার এতটাই অবাক হয়েছিল যে বল নেটে জড়িয়ে যাওয়ার পরও খানিকক্ষণ সেই দিকে তাকিয়েছিল। দর্শকদের মধ্যে একজন কিশোর চেঁচিয়ে উঠল, আরে জিও মেসি! তারপর সব কাশীপুর ইউনাইটেডের সাপোর্টাররা একসাথে গলা মেলায়। মনোজের দ্বিতীয়বার নামকরণ হলো সেদিন। মনোজ জানে বড় ক্লাবে চান্স পাওয়াটাই শেষ কথা নয়। তার মতো নবাগতকে মাসের পর মাস বসিয়ে রাখতে পারে, কিন্তু এও ঠিক মনোজকে বড় ক্লাবে ঢুকতেই হবে, তাকে প্রমাণ করতেই হবে সে মেসি নাম্বার 2। বাড়ির অভাব ঘোচাতে গেলে, ওয়াগান ভাঙার কাছ থেকে নিস্তার পেতে গেলে তাকে বড় ক্লাবে ঢুকতেই হবে, খেলতে হবে, নিজের ক্ষমতা দেখাতে হবে। রেললাইনের ধার ঘেঁষে একটা মাঠ আছে, ট্যাবার মাঠ। ব্রিটিশ আমলে মাঠ লাগোয়া একটি নীলকুঠি ছিল। সেখানে থাকত একজন ইন্ডিগো বা নীল চাষের প্ল্যান্টার অর্থাৎ টোবি সাহেব। অত্যাচারী ছিলেন না, তিনি নীল চাষ করতেন ঠিকই, কিন্তু মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতেন। সেই সাহেবের স্মরণে ওই মাঠ হয় টোবি সাহেবের মাঠ। এই অবধি ঠিকই ছিল। তারপর কালের নিয়মে লোকমুখে শব্দের ব্যবহারিক রূপের পরিবর্তন হয়। টোবি সাহেবের মাঠ হয়ে দাঁড়ায় ট্যাবার মাঠ। কানাই ও মেসি ট্যাবার মাঠে এসে বসেছে। একটা ভালো ফোন কিনতে হবে, বুঝলি? স্মার্টফোন। সে তো আমারও লাগবে। মুচকে ফোন দিয়ে চালাচ্ছি। অবশ্য বড় ফোন দিয়েই বা কী করব? সব মাসে তো ফোন রিচার্জ করার টাকাও থাকে না। মনিদার কাজ করে কিছু রোজগার তো করিস, কিনবি না হয়? সে তো সংসারেই দিয়ে দিই। অবস্থা তো জানো, তার ওপর মা অসুস্থ, নার্সিংহোমে অতগুলো টাকা দিতে হবে। মাঝে মাঝে ভয় হয় মনিদার কাজ করতে গিয়ে কোন দিন না জেলে ঢুকে যাই। আমি জেলে গেলে মায়ের যে কি হবে। তুই রিচ ঘরে জন্মালে, ভালো ট্রেনিং পেলে নামজাদা প্লেয়ার হতিস রে মেসি। তোর যা স্কিল সেটা কোথাও শেখা যায় না। আরে তোর ড্রিবলিং, ট্যাকেলিং, স্পিড, স্ট্যামিনা, তোর কিক ফোর্স, আরে এসব তো একজন প্রতিভাবান প্লেয়ারই নিয়ে জন্মায়। একেবারে বর্ন ট্যালেন্ট। এদেশে ট্যালেন্টের কোনো দাম নেই কানাইদা। এখানে শুধুই লবির জোর। লবি, বড় ক্লাবে চান্স, একটা চাকরি, ব্যাস। আর আমার মতো হতভাগা কিছু আছে, ভাঙা খাটের ওপর শুয়ে ছেঁড়া বালিশ মাথায় দিয়ে স্বপ্ন দেখে যায়। মনিদা তো বলেছে বড় ক্লাবে। তাতেই বা কি হবে? এক একটা লোক বেশ কিছু ক্লাব কমিটির দখল নিয়ে বসে আছে, মিটিং করে ইচ্ছে মতো সব প্রস্তাব পাশ করিয়ে নিচ্ছে। প্রমোশন, রেলিগেশন তুলে দিয়েছে। লিগে ওঠা পড়ার কোনো ব্যাপারই নেই, যাকে দিয়ে খুশি ম্যাচ খেলিয়ে নিতে পারে। ভালো প্লেয়ার রাখার কোনো দায়ই নেই। বেঙ্গল টিমে চান্স পেলেই বা কি, আর ইন্ডিয়া টিমে চান্স পেলেই বা কি। তুই চাইছিসটা কি বলতো? হ্যাঁ, হোয়াট ইউ ওয়ান্ট? এই ঝালমুড়ি খাবি তো? 10 টাকার 2 জায়গায়, তুরন্ত তুরন্ত। আর শুনো, পাপড়ি দে না বেশি করকে। সকালে প্র্যাকটিসের পর এক মুঠো ছোলা, একটা ডিম সেদ্ধ আর একটা কলা খেয়ে মনে হয় জ্বলন্ত ফার্নেসে এক টুকরো কয়লা দিলাম।
জামার ভেতর স্যান্ডো গেঞ্জিটা ছেঁড়া। বাড়ির সামনের দাওয়ায় বাবা যে ছোট মুদিখানাটা দিয়েছে, সেখানে বসে যখন খক খক করে কাশে, মনে হয় এর চেয়ে মরলে শান্তি পেত। মরবেও কদিন পরেই। ডাল ভাত সয়াবিনের তরকারি আর রাতে দিশি খেলে টিভিতেই যাবে একদিন। তাই আমার মুখ থেকে এই কথা শুনলে হাসবে কানাইদা, কিন্তু এটাই আমার মনের কথা। বিদ্যে তো মাধ্যমিক পাস, খেলেই একটা চাকরি পেলেও কি পোস্টে পাবো আন্দাজ করতেই পারো। তাই চাকরি নয়, আমি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিস্টেমে খেলে যেতে চাই। বেঙ্গল বা ইন্ডিয়া টিমের প্লেয়ার হওয়াটাই আমার উদ্দেশ্য নয় কানাইদা। আমি আমি ভালো খেলোয়াড় হতে চাই। আমি খেলে নাম করতে চাই, মেসির মতো। দিস কান্ট্রি ক্লিন সিস্টেম? তুই বরং স্বপ্ন দেখ, লিওনেল মেসি এই সারদা কলোনিতে এসে তোর ঘরে বসে চা খাচ্ছে, তোকে ফুটবলের কোচিং দেবার জন্য ওই ওই মা তারা লজে ঘর নিয়ে থাকছে, তারপর এই রোজ সকালে অটো চেপে এই টেবার মাঠে এসে তোকে ট্রেনিং দিচ্ছে। যত সব। নে নে নে, ঝালমুড়ি খা। এই মেসি কি খেতে ভালোবাসে বলতো? আসাদো, মিলানেসা, পাস্তা, চকলেট আর আইসক্রিম। প্রথম দুটো কি খাবার সেটা আমি জানি না, বাট বাট ইয়োর পাপিয়া একবার টিফিন বক্সে করে পাস্তা এনে খাইয়েছিল, মনে আছে? ওহ, সে হেভি টেস্ট। ওসব বলো না কানাইদা, বলো না। পাপিয়া আমার নয়, ওসব স্বপ্ন আমাদের দেখতে নেই। বটে, তুই সে স্বপ্ন না দেখতে পারিস, কিন্তু পাপিয়া দেখে। 2023-এ মলিনা দেবী শিল্ড কাপের ফাইনালে তোর করা সেই গোল দেখার পর থেকেই না তোকে নিয়ে মেয়েটা স্বপ্ন দেখে। কথায় বলে, জীবনে ভুল সময়ে ভালোবাসা এলে যারা সেই ভালোবাসাকে এক মোচড়ে উপড়ে ফেলে দিতে পারে তারা নাকি জীবনে সফল হয়। সত্যি বলে কি জানি না, আমাদের 2 নম্বর মেসি কি তাদের মধ্যে একজন হবার চেষ্টা করছে এটাও জানি না। তবে এটা জানি, ফ্রেন্ডস ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় হাফে করা মনোজ ওরফে মেসির সেই গোল ছিল বিশ্বমানের। বল তখন ফ্রেন্ডস ইউনাইটেডের ডিফেন্ডিং জোনে, মনোজকে মার্ক করছে ওদের বলাই, ছায়ার মতো সঙ্গে লেগে আছে। ফ্রেন্ডসের গোলকিপার রুদ্র আবার ট্যারা, বিপক্ষের স্ট্রাইকারের পক্ষে বোঝা মুশকিল তার মনের ভাবগতিক ঠিক কি। পেনাল্টি বক্সের মধ্যে তখন ওদের 6 জন। মনোজ বল নিয়ে এক ছুটে 3 জনকে পেছনে ফেলে দিয়ে এগোচ্ছে গোল পোস্টের দিকে একটু তেরচাভাবে। তারপর 2 হাত 2 দিকে মেলে 2 নম্বর মেসি শরীরটাকে ডান দিকে বাঁকিয়ে হেলিয়ে একটা ঢেউ তুলল এবং গোলকিপার রুদ্রকে বেটাল করে দিয়ে সেই একই সাথে ডান পা দিয়ে একটা চিপ করে বল ঢুকিয়ে দিল গোলে। দর্শক যখন চেঁচিয়ে হাততালি দিয়ে শীষ দিয়ে ভরিয়ে দিচ্ছে, একজন শুধু চুপচাপ মনোজকে দেখে যাচ্ছিল। যে মেয়েদের মন কারুর প্রতি আর্দ্র হয় সে একটু চুপচাপ হয়ে যায়। পাপিয়া তোকে ভালোবাসে মেসি। 2 দিন বাদে অন্য কাউকে বাসবে। কোনোদিন বড় খেলোয়াড় হতে পারলে, অনেক টাকা করতে পারলে, তখন নয় ওসব নিয়ে ভেবে দেখব। আরে ততদিন কি মেয়েটা বসে থাকবে? না থাকলেই ওর পক্ষে ভালো। একটা ইচ্ছের পথে আর কোনো ইচ্ছে আনতে নেই কানাইদা, তাহলে কোনোটাই পূরণ হবে না। তুই শালা একটু জীবনে বেশি অ্যাম্বিশন রাখিস, এই করে জীবনে শান্তি পাবি না তুই। বড় হতে চাওয়ার ইচ্ছেটা কি খারাপ? লিওনেল মেসিও চেয়েছিল, আর তার পাশে ছিল তার বউ আন্তোনেলা, ছেলেবেলার বন্ধু দুজনে। এখানে তেমন সম্পর্ক কোথায় হয় বলো? এখানে মেয়েরা বাজি জেতা ঘোড়ায় চড়তে চায়, সফল হয়ে গেলে তবে এগিয়ে আসে। তার আগে কেউ ইন্টারেস্ট দেখালে সেটা সাময়িক, 2 দিন বাদেই কেটে পড়বে। মেসির বউটা দেখতে হেব্বি। কানাইদা প্লিজ, বাজে কথা বলবেন একদম। আচ্ছা ঠিক আছে, সরি। আমাদের শ্রদ্ধেয় মেসি বৌদি
এই মেসির পুরো নামটা কি যেন? সে অনেক বড়, লিওনেল আন্দ্রেস মেসি কুচিতিনি। কি নাম মাইরি! সকালে 10 বার বললে আর দাঁত ব্রাশ করতে লাগবে না, মুখ আপনিই পরিষ্কার হয়ে যাবে। এই চল 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 ওঠ, কাল তো আবার তোর রেড লেটার ডে। হ্যাঁ, মেসি 2 উইল সি মেসি 1। বডি আইডি হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, বিহারের লোক, এই তোলা হলো খাল থেকে। সাথে ফোন নেই, একটা ওয়ালেট পাওয়া গেছে। কিভাবে মারল? পেটে একটা বুলেট উন দেখতে পাচ্ছি। বুঝলেন? তোমরা এদিকে এসো। যাই স্যার, চলুন। বাগজোলা খালের ধারে একটি স্ট্রেচারের ওপর গাঢ় লাল ফুল শার্ট আর কালো প্যান্ট পরিহিত বছর 40-এর লোকটার খালের জলে জবজবে ভেজা মৃতদেহটি শোয়ানো ছিল। সামান্য দূরে বড় রাস্তার এক ধারে একটি ছাই রঙের হুন্ডাই সেন্ট্রো ম্যাগনা গাড়ি খানিক কেতরে দাঁড়িয়ে আছে। বডির পাশে হাঁটু গেড়ে বসে মন দিয়ে পরীক্ষা করছে সিআইডি হোমিসাইড স্কোয়াডের গোয়েন্দা শিলাজিৎ সেনগুপ্ত। আর অ্যাসিস্ট্যান্ট শৈলেন পাল বাগুইয়াটি থানার সেকেন্ড অফিসারকে সঙ্গে নিয়ে কাছে এসে দাঁড়ালো। বুলেট ইঞ্জুরি তো দেখছি, লিভার ফাটিয়ে দিয়েছে মনে হয়। পেটের ইঞ্জুরিটা দেখো শৈলেন, একদম পেটে রিভলভার ঠেকিয়ে গুলি করেছে। ম্যাক্সিমাম ইন্টারনাল ড্যামেজ হয়েছে। হ্যাঁ স্যার, তবে মার্ডার ওয়েপেন কিছু পাওয়া যায়নি। ও পাওয়া যাবে না, এ পেশাদারদের কাজ। ব্যালিস্টিক টেস্টে পাঠাও, দেখা যাক কি রিপোর্ট আসে। অন বডি কি কি ছিল? মানি ব্যাগ, ব্যাগে 3500 টাকা ছিল, আর একটা ফটো, একজন মহিলা আর বাচ্চা, সম্ভবত স্ত্রী পুত্র হবে। সিগারেটের প্যাকেট, দামি একটা লাইটার আর 3টে গুটকার পাউচ। খুচরো? না না, খুচরো খুচরো কিছু ছিল না, শুধু 7টা 500 টাকার নোট। আর গাড়িতে? গাড়ির পেছনের সিটে স্যার 2টো কোয়ার্টার সাইজের হুইস্কির বোতল পাওয়া গেছে, সিল খোলা হয়নি। আর গ্লাভ বক্সের ভেতরে গাড়ির কাগজপত্র ছিল, ছিল কিছু পুরনো পার্কিংয়ের টিকিট। আর স্যার ওই একটা পত্রিকা, মানে স্যার ওই পর্নোগ্রাফির পত্রিকা স্যার। আর ছিল একটা কাগজের টুকরো। কোনো ফোন পাওয়া যায়নি স্যার। টাকা নিল না, মালের বোতল ছিঁড়ে গেল, কিন্তু ফোনটা নিয়ে গেল। গাড়ি কোথাকার? বিহারের নেম প্লেট। এই লোকটা হোসিয়ারপুরের বাসিন্দা, রামলাল যাদব। গাড়ি তো এরই মনে হচ্ছে। আরও ডিটেলস 8 ঘন্টার মধ্যে জেনে যাব। ওখানকার পুলিশের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। একটা শক্তিশালী এলইডি টর্চ দিয়ে শিলাজিৎ গাড়ির ভেতরটা ভালো করে দেখল, গিয়ার চেক করলো। তাহলে প্রাইমা ফেসি যা দাঁড়াচ্ছে, যে মারা গেছে সেই গাড়ি চালাচ্ছিল এবং তারই নাম রামলাল যাদব। বিহার থেকে এসেছে নিজের গাড়িতে, রাস্তায় অন্য একটা গাড়ি তাকে চেপে দেয় ও গাড়ি থামাতে বাধ্য করে। সেই গাড়ির লোক এই হুন্ডাইতে চড়াও হয় এবং এই লোকটিকে গুলি করে মেরে দেয়, বডি খালের জলে ফেলে দেয়। অনুমান করছি গাড়ি থেকে ফোন এবং কোনো পিস্তল বা এই জাতীয় কোনো ওয়েপন থাকলে সেটা বাজেয়াপ্ত করে হত্যাকারী বা একাধিক হত্যাকারীরা চম্পট দেয়। বর্ষাকাল হলে যে গাড়িটা চেপে দেওয়ার চেষ্টা করছিল আন্দাজ করা হচ্ছে তার টায়ারের দাগ পাওয়া যেত, কিন্তু এখন তো হত্যাকারী গাড়ি করেই এসেছিল স্যার, আপনি শিওর? শিওর নই, অনুমান করছি। গাড়িটা যে অ্যাঙ্গেলে দাঁড় করানো আছে ওই রকমভাবে কেউ পার্কিং করে না। কেন ওইভাবে দাঁড় করালো? গাড়ির ভেতরেও একাধিক ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাচ্ছে আসছে, তাই কিলার গাড়ির ভিতর ঢুকে এই যাদবের পাশের সিটে বসে তার পেটে নল ঠেকিয়ে গুলি করেছে, এটা শিওর। এবার দাও দেখি কাগজের চিরকুটে কি লেখা আছে দেখি। মৃত ব্যক্তির গাড়ির গ্লাভ বক্সের এক কোণায় পড়ে থাকা এক টুকরো কাগজ পড়তে পড়তে শিলাজিতের ভ্রু কুঁচকে গেল।
বুঝতে পারল কেসের গুরুত্ব বেড়ে গেছে। সেই পুজোর সময় একটা দামি হুইস্কি কিনে রেখেছিল, ভাবছিল সেটা একদিন খুলবে, কিন্তু না, ব্যাপারটা মুলতুবি রাখতে হবে আপাতত। মুখে একটা বিরক্তিসূচক আওয়াজ করে শৈলেনকে কাগজটা দিতে দিতে বলল, কাগজটা পড়েছ তো? করো এবার যা করার। এই এক টুকরো কাগজ এই পাতি মারার কেসের গুরুত্ব বাড়িয়ে দিল 10 গুণ। বডি পেমে পাঠাও, এটা অ্যালকোহল আছে কিনা সেটা জানতে হবে। এনসিপিকে খবর দাও, সিআইএসএফকে জানাও। কোথাকার হুইস্কি কোথায় গড়াবে সে এখন ভগবান ব্যাকাসই জানেন। ব্যাকাস? সে আবার কোন দেবতা স্যার? শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমাদের ভারতীয় নয়, প্রাচীন রোমান দেবতা মদের। যেমন ইতালির দেবতা ছিলেন লিভার পেটার, গ্রিকদের ছিলেন ডায়োনিসাস। বলেন কি স্যার, ওই জিনিসের আবার দেবতাও ছিল? তবে তুমি নিজে খাও না বললে কি হেলা ফেলার জিনিস নাকি? হ্যাঁ, কালী পুজোর আগে মদের দোকানের বাইরে লাইন দেখলে তো বেমড়ি খাবে। নিজেদের গলায় গরল ঢেলে নিজেদের সর্বনাশ করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখছে স্যার। মনোজ মণ্ডল বা সারদাপল্লীর 2 নম্বর মেসির একটি মহা মূল্যবান জিনিস আছে। মাঝে মাঝেই সে সেটা তার টিনের ট্রাঙ্ক থেকে বার করে যত্ন করে হাত বুলোয়। বড় করে 10 লেখা হালকা নীল ও সাদা স্ট্রাইপের জার্সি, মেসির জার্সি। এই 10 নম্বর জার্সি পরে আর্জেন্টিনা জাতীয় দল বার্সেলোনা ইন্টার মিয়ামিতে খেলেছে। ওখানে ওকে কি বলে জানো কানাইদা? কি হোয়াট? লা পালগা, কোট, দিওস, লিও, আরো কত কি। 1 মিনিট, গোট? গোট তো ছাগল। ধ্যাত, তুমি একটা ছাগল। গোট হলো GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম। লা পালগা হলো একটা পোকা, ছোট, চটপটে, ধরতে পারা প্রায় অসম্ভব। আর দিওস মানে ভগবান। আর লিও হলো লিওনেল। কাল পড়বি এটা? প্র্যাকটিসে নয়, ঘাম লেগে যাবে। স্টেডিয়ামে ঢোকার আগে পড়ে নেব। একটা পেন নাম করার সুযোগ বোধহয় পাবো না, তাই না? খেপেছিস তুই? ইউ ম্যাড? সূর্যকে দূর থেকেই পেন নাম করা ভালো, কাছে গেলে পুড়ে ছাই হয়ে যাব। আমি চলি রে পাগলা, রেশনে চাল তুলতে হবে। মালিকটা বিগ ঢ্যামনা আছে, ভালো চাল কিছুতেই ছাড়বে না। সালা দেবো একদিন কেলিয়ে। যাকে কাল দেখা হচ্ছে প্র্যাকটিসে। একজন পথচারী হেঁটে যাবার সময় নিচে বাগজোলা খালের ধারে একটি দেহ ভাসতে দেখে বাগুইয়াটি থানায় ফোন করেন। থানার সেকেন্ড অফিসার হাজির হন এবং লোক আনিয়ে দেহ রাস্তায় তুলে আনেন। ঠিক তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শিলাজিৎ ও শৈলেন। পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ওরা গাড়ি থেকে নেমে পড়ে নিছক কৌতূহল বসেই। কিন্তু মৃত ব্যক্তির গাড়ির গ্লাভ বক্সে পাওয়া কিছু কথা লেখা একটা কাগজের টুকরো পড়ে সিআইডি হোমিসাইড গোয়েন্দা শিলাজিৎ শতপ্রণোদিত হয়ে কেসটা হাতে নিল। বাগুইয়াটি থানার সেকেন্ড অফিসার গোপনে হাঁপ ছেড়ে বাঁচলেন। স্যার, এই কাগজের টুকরোটায় যা লেখা আছে সেটার মানেটা ঠিক কি? মানে যে বর্ণনা পাচ্ছি সেটা কি খুনির বর্ণনা, নাকি কোনো পরিচিত লোক, নাকি ওই যাদবের দলের লোক? স্যার দেখি কাগজটা। নীল ডট পেনে লেখা, হিন্দি ইংরেজি মিশিয়ে। नेम मेसी, हाइट 5 फुट 8, घुंघराले बाल, गोरा, उम्र 19 या 20, फुल स्टॉप। स्मॉल पाउच बैग, 10,000 पीसेस ऑफ याबा, কনসাইনমেন্ট, ফুল স্টপ। তারপরে একটু গ্যাপ দিয়ে এবার কালো জেল পেনে লেখা NS এয়ারপোর্ট,
3A/3B, meet and greet, 13th December, 6 PM. না শৈলেন, ফিউচার ডেট রয়েছে। 13 ডিসেম্বর মানে আগামীকাল। খুনির বর্ণনা নয়, যাকে মিট করবে তার বর্ণনা। ঘুংরালে বাল হলো, কোঁকড়ানো চুল, ফর্সা, 5 ফুট 8 উচ্চতা, 19-20 বছরের একটি ছেলে যার নাম মেসি। সে আসবে। কোন ফ্লাইটে আসবে জানি না। মেসি আসবে নাকি অন্য কেউ আসবে? মেসি তাকে মিট করবে? কিছু বোঝা যাচ্ছে না। তবে কাগজে বর্ণনা লেখা হয়েছে আগে, নীল কালিতে, আর মিটিংয়ের ব্যাপারটা পরে ফাইনালাইজ হওয়ার পর লেখা হয়েছে কালো কালিতে। এয়ারপোর্টে এই মেসি নামে ছেলেটি আসছে। কোত্থেকে আসছে? কোন ফ্লাইট? সেই মেসিকে এই যাদবের মিট করার কথা। যাদব ডেট, আমরা মিট করব। আর স্যার ইয়াবাটা কি স্যার? 10,000 পিস, ওটা তো প্রচুর। সিআইএফ এর নজর এড়িয়ে আবা নয়, ইয়াবা হবে। তুমি এটি সম্পর্কে বেশি কিছু জানো না, তাই এই ভুলটা করছো। এটা একদম ছোট্ট ওষুধের পিলের মতো দেখতে। লাল, গোলাপি, কমলা, হালকা হলুদ, সবুজ, নানান রকম রঙের হয় এই ড্রাগ। প্রতিটা পিলের ওপর লেখা থাকে বড় হাতে আর বা WY লোগো। এই ড্রাগের এফেক্ট থাকে 8 থেকে 16 ঘন্টা। এটা গিলে খায় বা রাংতার উপর গুঁড়ো করে নিচে আগুন দিয়ে ধোঁয়া ইনহেল করে। এর বিভিন্ন নাম। ভারতে বলে বুলবুলাইয়া, বাংলাদেশে বলে চিকু, চায়নায় বলে মাগু, আর থাইল্যান্ড মায়ানমারে বলে ক্রেজি পিল। এগুলো এতই ছোট যে প্লাস্টিকের স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, তার এক একটার মধ্যেই অনেকগুলো পিল ঢুকিয়ে দেওয়া যায়। সুতরাং নজর এড়িয়ে পাচার করা সুবিধাজনক। 13 ডিসেম্বর কলকাতা এয়ারপোর্টের লবিতে এক পার্টি আর এক পার্টিকে মিট করার কথা আছে। কিন্তু এক পার্টি তো মৃত, তাহলে অন্য পার্টি কি আসবে? যদি স্যার এই মেসি নামক ছেলেটি খুন না করে থাকে, তাহলে সে এসব না জেনেই আসবে এবং যাদবের জন্য অপেক্ষা করবে। এবং সেই সাথে অপেক্ষা করব আমরা, সিআইডি, সিআইএসএফ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আমাদের লোক সব কিন্তু প্লেন ড্রেসে থাকবে, শৈলেন, জানিয়ে দিও সবাইকে। আর এন্ট্রি পয়েন্টে খুব বেশি কড়াকড়ি করতে বারণ করে দিও সিআইএসএফকে, ভয় পেয়ে ভেঙে না যায় মালটা। আমরা এখনো জানি না এই মেসি ছেলেটা প্লেন থেকে নামবে নাকি বাইরে থেকে এয়ারপোর্ট লবিতে ঢুকবে। 3A আর 3B গেটের বাইরে মিট অ্যান্ড গ্রিটে দুই দিক থেকেই আসতে পারে, ফ্রম ফ্লাইট অর ফ্রম আউটসাইড। না, মেসি মণ্ডলের স্বপ্ন পূরণ হলো না। লিওনেল মেসিকে সে ভালো করে দেখতেও পেল না। মাঠে এলো দেরি করে, 11:15। তারপর মেসিকে ঘিরে মাঠের মধ্যেই এত লোক যে ওরা দুজনে অনেক চেষ্টা করেও এক ঝলক মেসি মুহূর্ত পেল না। নিরাপত্তার কারণে সাকুল্যে 20 মিনিট মাঠে থেকেই মেসি চলে যায়। দর্শকরা ভয়ঙ্কর রেগে গিয়ে ভাঙচুর শুরু করে দেয়। পুলিশ অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। ও কানাইদা, কিছুই তো হলো না। এক্সিবিশন ম্যাচ, মেসির মাঠের চারিদিকে ঘোরা, ফ্যানদের সঙ্গে কথা বলা, তারপর মাস্টার ক্লাস। নিকুচি ডুইং উইথ ইউর ক্লাস। এখন এই স্টেডিয়াম থেকে যে করে হোক বেরোতে হবে। দেখছিস তো পাবলিক রেগে গিয়ে কি করছে, দেখতেই তো পাচ্ছিস। দেখ দেখ দেখ, চেয়ার, বোতল, ছেঁড়া ব্যানার সব মাঠে ছুটছে কিভাবে দেখ। ওরে আরে আরে, ওঠ ওঠ ওঠ, চটপট চটপট ওঠ, হারি হারি। দুজনে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে এসেছে। তাদের মতো আরও অনেক হতাশ দর্শক এদিক ওদিক দাঁড়িয়ে বা বসে আছে, নিজেদের মধ্যে কথা বলছে। আরও 2 ভ্যান পুলিশ এসে পৌঁছল এবং স্টেডিয়ামের ভেতর চলে গেল। লাঠিচার্জ শুরু হবে বোধহয়। মেসি মণ্ডলের সারা শরীর জ্বালা করছে, মনটা তেঁতো হয়ে আছে। তার পরনে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি, তার পিঠের ব্যাগে ফুটবল রয়েছে। এই জার্সি পরলে, সাথে ফুটবল থাকলে
মনোজের মন ভালো থাকে, কিন্তু আজ ব্যতিক্রম। মনটা বড্ড হু হু করছে। সেই 2011-তে এসেছিল, আবার 14 বছর বাদে এলো কিংবদন্তি মেসি। আর কি আসবে মনে হয় না। কখন পিঠের ব্যাগ থেকে ফুটবল হাতে এসেছে, তারপর তার পায়ে মনোজ টেরও পায়নি। ব্যাস, এই পর্বে এসে সোলো প্র্যাকটিসে ডুবে গেলে মনোজের যা বরাবর হয় তাই হলো। তার মন ও শরীর আলাদা হয়ে যায়। তার মন ভাবছে তার মায়ের কথা, তার বাবার কথা, তার ছোট্ট ঘরের দেওয়ালে লাগানো কাগজ থেকে কেটে নেওয়া লিওনেল মেসির ছবিগুলোর কথা। তার মন এক ঝলক ভাবছে পাপিয়ার কথাও। আর তার দেহ কথা বলছে বলের সাথে। দেওয়ালে শট মারছে, বল ফিরে এলেই আবার শট। কানাই পিছিয়ে গেছে দূরে মেসি মণ্ডলকে জায়গা করে দেবার জন্যে, কিন্তু আশেপাশে অনেকেই এগিয়ে এসেছে। গোল হয়ে দাঁড়িয়ে বিস্ময়ে দেখছে একটি নীল সাদা স্ট্রাইপ 10 নম্বর জার্সি পরা ছেলের বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ। অনেকেই ফোন নিয়ে ভিডিও করতে শুরু করেছে। টো ট্যাপ, 1000 টার্গেট টাচ, ননস্টপ বল মাস্টারি, টানা 10 মিনিট মন্ত্রমুগ্ধের মতো দেখে যাচ্ছে দর্শক ও তাদের স্মার্টফোন 2 নম্বর মেসির এই সোলো প্র্যাকটিস। একসময় পুলিশ এসে লোকের ভিড় সরিয়ে দিল। কানাই ও মেসি এবার কানাইয়ের স্কুটির দিকে হাঁটা লাগালো। জানিস, একজন বলল টিকিটের টাকা নাকি রিফান্ড করবে, বুঝলি? আশা রাখি না, তবে পেলে তো ভালোই হবে। ব্ল্যাক টিকিটের দাম 10,000 অবধি উঠে গেছিল জানো। হে মেসি, ইউ স্যাড? বডি যেমন ফাউল নিতে নিতে তৈরি হয়ে যায়, মনও তেমন দুঃখ নিতে নিতে তৈরি হয়ে যায়। ছাড়ো সব। এই খুব খিদে পেয়েছে কানাইদা। এরপর নলবন, দেন এয়ারপোর্ট। হ্যাঁ, টাইম আছে হাতে। চল চল, তরকা রুটি খাই। নে নে, স্কুটিতে বস। বিকেল 6:45 নাগাদ মেসি ও কানাইয়ের অ্যাক্টিভা স্কুটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল। বাতাসে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এই বছরে ভালোই ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে। কানাই 2 হুইলার পার্কিং জোনে স্কুটি রেখে টোকেন নিল। তারপর দুজনে অ্যারাইভাল লেভেলে গেট 3A এবং 3Bর বাইরে মিট অ্যান্ড গ্রিট জোনের পাবলিক এরিয়াতে এসে একটা বেঞ্চিতে বসল। মাইকে মহিলা কণ্ঠে ঘোষণা শোনা গেল। মুম্বাই থেকে আগত ফ্লাইট 6E521 অবতরণ করেছে। অনুগ্রহ করে বেল্ট নাম্বার 2 থেকে লাগেজ সংগ্রহ করুন। মুম্বাই থেকে আগত ফ্লাইট 6E521 অবতরণ করেছে। মেসি চারপাশটা দেখতে লাগলো। উঁচু কাঁচের ছাদ, নিচে ঝকঝকে মেঝে, এক পাশে লম্বা বেঞ্চ, অন্য পাশে চায়ের স্টল। উপরে এলইডি বোর্ডে নানান ফ্লাইট ল্যান্ড করেছে কি করেনি সেটা দেখাচ্ছে। বেশ ভিড় আছে। কারো হাতে নাম লেখা প্ল্যাকার্ড, কারো হাতে ফুলের তোড়া। CISF এর জওয়ান হেঁটে যাচ্ছে। ট্রলির চাকার খটখট শব্দ। গেট খুললেই বাইরের শীতের হাওয়া ঢুকে আসছে। এখানে অপেক্ষা করতে টিকিট লাগে না, আর প্যাসেঞ্জাররা কাস্টমস পার করে বেরিয়ে এখানেই দেখা করবে। কানাইদা, পার্টি কোন ফ্লাইটে আসবে তাই তো জানি না। মনিদাকে ফোন করো না। পার্টি কি ব্যাগ দেবে তাও তো জানি না। আগেই করেছি, সুইচড অফ বলছে। 6টা বাজতে 5। দেখি 20 মিনিট বসে তারপর চলে যাব। আর আমাদের তো কিছুই জানার কথা নয়। উই আর ডেলিভারি ম্যান। উই টেক, উই গিভ, ডিউটি কমপ্লিট। নো চিন্তা, ডু ফুর্তি। ধুর বাবা,
তোমায় কিছু বলা এক ঝকমারি, কি যে বিটকেল ইংরেজি বলো তার ঠিক নেই। অল ইউনিটস ইন পজিশন, টাইম হয়ে গেছে। স্যার, দুটো ছেলে বেঞ্চে বসে আছে, একজনের পিঠে ব্যাগ, গায়ে আর্জেন্টিনার 10 নম্বর ফুটবলের জার্সি, কালো প্যান্ট, কাগজের বর্ণনার সাথে মিলে যাচ্ছে স্যার। সঙ্গে আরেকজন রোগা মতো ছেলে আছে স্যার, লম্বা, ট্র্যাক শুটের কালো প্যান্ট আর নীল ফুল শার্ট পরে। দেখেছি, কভার করে যাও, বাকিদের অ্যালার্ট করো, ওভার। আরও 10 মিনিট কেটে গেল। দুজন ঘাড়ে গর্দানে লোক বাইরে থেকে ভেতরে ঢুকল। দুজনেই কালো, তবে একজনের মুখে দাড়ি গোঁফ আর একজনের চাড়া দেওয়া গোঁফ, সঙ্গে একটা ছোট লাল রঙের ট্রলি ব্যাগ। এদিক ওদিক তাকিয়ে তারা মেসির দিকে এগিয়ে গেল। স্যার, দুজন লোক এসে ওদের সঙ্গে কথা বলছে। কোনো ফ্লাইটে নয় স্যার, এরা বাইরে থেকে এসেছে। ঠিক আছে, নো সাডেন মুভমেন্টস। এদের আর্মস আছে কিনা আমরা জানি না, প্রচুর লোক আছে এখানে। অল ইউনিটস মোবিলাইজ, ক্লোজ ইন অন টার্গেট। বিভিন্ন দিক থেকে মোট 7 জন ঘিরে ফেলেছে 4 জনকে। এই 7 জনের মধ্যে আছে সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং সিআইডির লোক। এই 7 জনের প্রত্যেকের কাছেই রিভলভার আছে, তবে লুকোনো। সাধারণ মানুষ প্যানিক করুক এটা কাম্য নয়। সিআইডির 4 জন লোক মেসি, কানাই ও তাদের সাথে কথা বলতে আসা 2 জন অবাঙালি লোকের পিছনে দাঁড়িয়ে বিদ্যুৎ গতিতে ডান হাত মুচড়ে পেছন দিকে ধরে রাখল। আর 2 জন খুব ক্ষিপ্রভাবে সবাইকে সার্চ করল। শুধু অবাঙালি লোক দুটোর একজনের কাছ থেকে একটি দেশি রিভলভার বাজেয়াপ্ত হল। সবাইকে খুব দ্রুত নিয়ে আসা হলো কাস্টমস বিভাগের একটি ঘরে। জানা গেল অবাঙালি লোক দুটি বাবুরাও আপ্তে ও গণপত রায়। এরা মহারাষ্ট্রের লোক। মেসি ও কানাইয়ের কাছ থেকে বেরোয় একটি ছোট 6x4 ইঞ্চির পাউচ ব্যাগ, যাতে রয়েছে মাদক ইয়াবা পিল। এবং আপ্তে ও রায়ের কাছ থেকে বাজেয়াপ্ত হল তাদের ট্রলি ব্যাগে 50 লক্ষ টাকা নগদ। মজার কথা হলো, আপ্তে ও রায় রামলাল যাদবকে চেনে, কিন্তু মনিরুল গাজী বলে কাউকে চেনে না। আপ্তে ও রায়কে এনসিবি নিজেদের কাস্টডিতে নিয়ে নিল আরও জিজ্ঞাসাবাদের জন্য। মনিরুল বেপাত্তা, মেসি ও কানাই চেনে না রামলাল যাদবকে। ঘরে এখন শিলাজিৎ ও শৈলেন 2টো চেয়ারে বসে আছে। সামনে শুকনো মুখে দাঁড়িয়ে আছে কানাই ও মেসি। কানাই হাউমাউ করে কিছু একটা বলতে গিয়ে আগেই শিলাজিতের থাপ্পড় খেয়ে চুপ করে গেছে। শিলাজিৎ ও শৈলেন চোখাচোখি করে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেসির সামনে এসে শিলাজিৎ আচমকা তার পেটে একটা ঘুষি চালালো। আক করে একটা আওয়াজ মুখ দিয়ে বেরোলেও মেসি সোজা দাঁড়িয়ে রইল। ঠিক তখনই শৈলেন মারল তাকে পেছন দিক থেকে এক রাম ধাক্কা। মেসি সামনে হুমড়ি খেয়ে পড়তে গিয়েও কোনো রকমে টাল সামলালো। এই পজিশনে খেলো স্ট্রাইকার? হ্যাঁ স্যার। উইক ফুট কোনটা? বাপা স্যার। রাগ পাচারের লাইনে কবে থেকে? মায়ের অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে, তাই বাধ্য হয়ে এই প্রথম করতে গেছিলাম। খুব গুরুতর অপরাধে ধরা পড়েছে মেসি, তোমরা দুজনেই। কিন্তু আমার দরকার মনিরুলকে, সে মার্ডার সাসপেক্ট। ঠিক আছে, তোমরা দুজন এখন আমাদের হেফাজতেই থাকো, আগে মনিরুলকে ধরা যাক। ডিসেম্বর রাত 9টায় মনিরুল গাজী ধরা পড়ল পেট্রাপোলের কাছে। সেই দিন সারা রাত তাকে জেরা করা হয়।
পরের দিন বেলা 12টা নাগাদ শিলাজিৎ ও শৈলেন অফিসের ঘরে বসে চার্জশিট তৈরি করছে। ভোর 4টে নাগাদ যার যার কোয়ার্টারে ফিরে দুজনেই একটু ঘুমিয়ে নিয়ে স্নান ব্রেকফাস্ট সেরে খানিক দেরিতে অফিসে ঢুকেছে। বলুন স্যার। মৃত রামলাল যাদব ছিল ইয়াবা ড্রাগ পাচারের পুরনো খেলোয়াড়। মনিরুল গাজী এই লাইনে নামতে চায়। সে এই ড্রাগ পিল অন্য সোর্স থেকে কিনে যাদবকে কন্ট্যাক্ট করে, বলে বড় সাপ্লাই আছে 10,000 পিস ইয়াবা পিল। যাদব কলকাতায় পৌঁছয় মাল তোলার জন্য। মনিরুল তাকে এই মেসির বর্ণনা পাঠায়, যার হাতে দিয়ে মাল পাঠাবে। এদিকে মনিরুল লোক দিয়ে যাদবকে খুন করে, কারণ তার আসল উদ্দেশ্য যাদবকে মাল বেচা নয়, যাদবকে লাইন থেকে সরানো। মনিরুলের লোক রামলাল যাদবকে মারল ঠিকই, তার বডি ফেলে দিল খালের জলে, তার ফোন ও রিভলভার নিয়ে চম্পট দিল, কিন্তু তার গাড়ির গ্লাভ বক্সে এক টুকরো কাগজ রয়ে গেল, যাতে রয়েছে মেসির বর্ণনা এবং সাপ্লাই নিয়ে আসার দিন, সময় ও জায়গা। এদিকে যাদব ক্রেতা ঠিক করে রেখেছিল আগেই। কলকাতা তার কাছে নতুন জায়গা। সে নিজে মাল ডেলিভারি না নিয়ে ডেলিভারি যে নিয়ে আসবে তার বর্ণনা পাঠিয়ে দেয় ক্রেতাকে, জানায় মেসি তার লোক। প্ল্যান হলো, ক্রেতা অর্থাৎ এই আপ্তে ও রাই আসবে টাকা নিয়ে, মেসির পাউচ নেবে, তাকে টাকার ব্যাগ দেবে এবং মুম্বাইয়ের ফ্লাইট ধরবে। দুজনের কাছে টিকিট পাওয়া গেছে। মেসি মনিরুলের কাছে যাওয়ার সময় যাদব তাকে ধরবে, নিজের প্রফিট মার্জিন নেবে, বা কে জানে পুরোটাই নিয়ে নিত হয়তো, অর্থাৎ 50 লক্ষ টাকা। কিন্তু যাদব এসব কিছুই করতে পারেনি, কারণ প্ল্যান করার পর, পার্টিকে মাল ডেলিভারির ডিটেলস পাঠানোর পর সে খুন হয়ে যায়। স্যার, মনিরুল যদি যাদবকে মেরেই দেবে, তাহলে আর ওই ড্রাগ মেসির হাতে এয়ারপোর্টে কেন পাঠাবে? তার উদ্দেশ্য তো যাদবকে লাইন থেকে সরিয়ে দেওয়া। ঠিক, দরকার ছিল না। যাদবকে মারার সময় তার মুখ দিয়ে নিশ্চয় বেরিয়েছিল ক্রেতা সে ঠিক করে রেখেছে। তখন একসঙ্গে যাদবকে পথ থেকে সরানো এবং যাদবের ঠিক করার রেডি ক্রেতার হাতে ইয়াবা ড্রাগ তুলে দিয়ে নিজের কেনা দামের চেয়ে অনেক বেশি কামানোর লোভ সে দমন করতে পারেনি। এদিকে খবর পেয়েছে, সিআইডি এনসিবি সব পেছনে লেগেছে। আমাদের যেমন ইনফরমার আছে, ওদেরও আছে। ঠিক সেই খবর পেয়ে মনিরুল ফোন অফ করে চম্পট দেওয়ার চেষ্টা করে। শিলাজিৎ এবার চেয়ারে হেলান দিয়ে পা দুটো টেবিলের এক কোণে তুলে দিয়ে একটা সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল। শৈলেন মৃদু হেসে নিজের ফোনটা শিলাজিতের হাতে দিয়ে বলল, দেখুন তো স্যার, চিনতে পারেন কিনা। ফোনে ভিডিও দেখতে দেখতে শিলাজিৎ সোজা হয়ে বসল। তার মুখে একই সাথে বিস্ময় আর তৃপ্তি ফুটে উঠল। প্রতিভাবানরা কখনো বল তারা করে না, জানো শৈলেন। বল তাদের সঙ্গে লেগে থাকে স্পিডে ছুটলেও। তারা বলটা চোখ নামিয়ে দেখে না, ফিল করে। ছেলেটার এই সব গুণই আছে, এ তো বর্ন ট্যালেন্ট দেখছি। আধ ঘন্টা বাদে মেসি মণ্ডল এবং কানাই দাসকে গরম জলে স্নান করিয়ে ব্রেকফাস্ট ও চা খাইয়ে শিলাজিতের কাছে হাজির করা হলো। বসো ভাই, দুজনেই বসো। স্যারের অনুমতি নিয়ে কয়েকটা খবর তোমাদের দিয়ে নেই আগে। মনোজ ওরফে মেসি মণ্ডল, তোমার মনে আছে যুব ভারতী স্টেডিয়ামের বাইরে তুমি স্কিল প্র্যাকটিস করছিলে? তোমার সেই প্র্যাকটিসের ভিডিও অনেকেই ফোনে রেকর্ড করেছিল এবং ইন্ডিয়ান মেসি হ্যাশট্যাগ দিয়ে ইন্টারনেটে আপলোড করে দেয়। 3 দিনে 50 মিলিয়ন ভিউ হয়েছে, মেগা ভাইরাল ভিডিও। আমার তো বড় ফোন নেই স্যার। কানাইদা হয়তো একটা কিনতে পারে। শুধু খেলাটুকু বাদ দিলে আমার জীবনে আর কিছু নেই স্যার। মাকে বাঁচানোর একটা চেষ্টা করতে গিয়ে এইসব ঝামেলায় আমরা কিছুই ডোন্ট নো স্যার। ওই লক করা ব্যাগ দিয়ে, তারপর লক করা ব্যাগ নিয়ে আমাদের মনিদার হাতে তুলে দেবার কথা ছিল।
অনলি ডেলিভারি, নো ইনসাইড লুক স্যার, সত্যি বলছি স্যার। শিলাজিৎ ও শৈলেন সকৌতকে দৃষ্টি বিনিময় করল। শোনো মনোজ, তোমার প্রতিভা আছে, কেস দিলে তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, জেল কাটলে পাক্কা ক্রিমিনালই হয়ে যাবে। এবার মন দিয়ে শোনো মেসি মণ্ডল, 13ই ডিসেম্বর মনিরুলের লোক তোমায় একটা লক করা ছোট ব্যাগ দেয়। এয়ারপোর্টে গিয়ে একজনের হাতে তুলে দিয়ে তার কাছ থেকে একটা লক করা ট্রলি ব্যাগ নিয়ে মনিরুলের হাতে তুলে দেওয়ার জন্য। তোমার সন্দেহ হওয়ায় তুমি ও কানাই সোজা আমাদের কাছে চলে আসো এবং ওই পাউচ ব্যাগ আমাদের হাতে তুলে দাও। তোমাদের সব কথা শুনে আমরা তোমাদের নিয়ে এয়ারপোর্টে যাই এবং এই বাবুরাও আপ্তে এবং গণপত রায় এসে আমাদের জালে চড়ায়। দুজনেরই নামে মুম্বাই পুলিশের রেকর্ড আছে, সুতরাং অসুবিধা হবে না। এই হলো ঘটনা, এইটাই ঘটেছে। ক্লিয়ার? মেসি এতক্ষণ চোখ বড় বড় করে সব শুনছিল, অবাক হয়ে বলল, কিন্তু এমনটা তো মানে আমরা তো স্যার। তুই থাম, আই আন্ডারস্ট্যান্ড স্যার, একদম জলের মতো। আমি ওকে সব বুঝিয়ে দেব। হ্যাঁ, 2,30,000 টাকা লাগবে মায়ের অপারেশনের জন্য, কিডনির অসুখ। কাজটা করতে পারলে মনিরুল তো টাকাটা দেবে বলেছিল, কিন্তু শোনো ভাই, স্যার তোমাদের দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন। আর কোনো অপরাধমূলক কাজ নয়, দেশের বাইরে যাও, মন দিয়ে খেলা শেখো। এই সুযোগ কিন্তু কোটিতে একজন পায়। মানে এ আপনি কি বলছেন স্যার? তোমার এই ভিডিও চোখে পড়েছে স্বয়ং লিওনেল মেসি। ওনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মেসি ম্যানেজমেন্ট থেকে লেখা হয়েছে স্প্যানিশ ভাষায়। Este joven talento de la India, un futuro brillante. El club Inter Miami ofrece un entrena. যার বাংলা করলে দাঁড়ায়, De tu años, এই তরুণ ভারতীয় প্রতিভার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ইন্টার মায়ামি ক্লাব এই ছেলেটিকে 2 বছরের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করছে। ওরা ভারতীয় দূতাবাসকে জানিয়েছে তোমার সন্ধান করতে। তোমার এবার পাসপোর্ট, ভিসা সব করতে হবে, বুঝলে? ইন্ডিয়ান সকার ফ্রেন্ডস ফাউন্ডেশন অর্থাৎ ISFF নামে একটা এনজিও এগিয়ে এসেছে। তারা তোমার মায়ের চিকিৎসার খরচ তো দেবেই, তাছাড়াও তোমার বিদেশ যাওয়ার ব্যাপারে সব রকম সাহায্য করবে। এই সংস্থার কাজই হলো ফুটবল জগতের দুস্থ প্রতিভাদের পাশে থাকা। মেসি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। তার কাছে শিলাজিৎ ও শৈলেন দুজনে কিরম যেন ঝাপসা হয়ে আসছে। হবেই, কারণ চোখ দিয়ে জল পড়ছে অনবরত। তার যে পায়ের শট যেন কামানের গোলা, সেই পায়ে জোর পাচ্ছে না কেন? তার সব জোর, সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আজ। সে যেন পেনাল্টি বক্সের ঠিক বাইরে হুমড়ি খেয়ে পড়ে আছে, আর ঘাসে চিবুক ঠেকিয়ে দেখছে বলটা গড়িয়ে গড়িয়ে গোলে ঢুকে নেটে জড়িয়ে গেল। সে শিলাজিতের পা জড়িয়ে ধরল। আরে আরে করো কি? এতটা ভাবিনি দাদা, স্বপ্নেও ভাবিনি। আপনি আপনি আমায় নতুন জীবন দিলেন দাদা, নতুন জীবন দিলেন। বিশ্বাস করুন, আমি স্বপ্নেও ভাবিনি আপনি কি উপকার করলেন। ওঠো ওঠো, বিশ্বের অনেক নামী ফুটবলার বস্তিতে জন্মেছে, ড্রাগ ব্যবসায়ীদের এলাকায় বড় হয়েছে। আজকে যাদের ব্র্যান্ড ভ্যালু কোটি কোটি টাকা, তারা অনেকেই একসময় ভরপেট খেতে পেত না। জন্ম তোমার হাতে নয়, কর্ম তোমার হাতে। অল দ্য বেস্ট। দেশ ছাড়ার আগে একবার দেখা করেছো, কেমন? বইয়ের ব্যাগটা ডান হাতের বুকের কাছে ধরে মেয়েটি চলেছে হাঁটতে হাঁটতে, চোখ রাস্তার দিকে। কৃষ্ণচূড়া গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় কে যেন নাম ধরে ডাকল। পাপিয়া,
কি ব্যাপার মেসি, তুমি এখানে? এটা কি আমার জন্যে? জীবনে প্রথম গোলাপ ফুল কিনেছে মেসি মণ্ডল। দোকানিকে এক আঁটি কত করে জিজ্ঞেস করায় দোকানি বুঝে গেছিল এক গোছা নয়, এক তোড়া নয়, এক আঁটি। বলনেওয়ালা আনকোরা নতুন ক্রেতা। হঠাৎ গোলাপ কেন? একটা গোল দেয়া বাকি আছে তো, তাই ইনজুরি টাইমে চেষ্টা করছি। ও, ইনজুরি হয়েছে তাহলে? দাঁড়ান দাঁড়ান, আবার ভেবে বসবেন না যেন। দুজনে হাত ধরাধরি করে সূর্যাস্তের দিকে এগিয়ে গেল। আমাদের মেসির এখন অত সময় নেই মশাই। সামনের ফেব্রুয়ারি মাসে পৌঁছতে হবে ফ্লোরিডা। তার আগে ভালো ব্যাগ, বুটস, পোশাক সব কিনতে হবে, পাসপোর্ট করাতে হবে, কাজ অনেক। এটা আর কিছু নয়, দেশ ছাড়ার আগে একটু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখে যাচ্ছে আর কি। একটা লম্বা সময় দেশের বাইরে থাকবে তো, সেই সময় তার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলা বা অন্যমনস্ক হওয়া লোকের সংখ্যা একটু বাড়িয়ে রাখা, এই আর কি। শুনছিলেন 2 নম্বর মেসি। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সায়ন্তন, অর্ণব, অপু, সঞ্জিত, সংলাপ সঞ্জয়, সঙ্গীতা, গার্গী এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। আর একটা কথা উল্লেখ না করলেই নয়, স্বয়ং গল্প লেখক ইভান গুপ্ত, তিনি এই গল্পে ধারাভাষ্যের একটি অংশ এবং মেসির এক্স হ্যান্ডেলের লেখাটি নিজে পাঠ করেছেন। আমাদের দিকে বন্ধুতার হাত বাড়িয়েছেন, তাকে আলাদা করে ধন্যবাদ জানানোর প্রশ্নই নেই। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।